স্বাগত জানাই তোমাদের শিক্ষা দর্পণ চ্যানেলে। আজকের আলোচ্য বিষয় হলো সামাজিক গোষ্ঠী এবং সামাজিক প্রক্রিয়া, মানে হলো সোশ্যাল গ্রুপ অ্যান্ড সোশ্যাল প্রসেস। আমরা এই ক্লাসে জানবো সামাজিক গোষ্ঠী কাকে বলে, সামাজিক গোষ্ঠীর বৈশিষ্ট্যগুলো কী কী, সামাজিক গোষ্ঠীকে কয় ভাগে ভাগ করা হয় ইত্যাদি বিষয়। এছাড়া সোশ্যাল প্রসেস মানে সামাজিক প্রক্রিয়া জিনিসটা কী, সামাজিক প্রক্রিয়ার ভাগগুলো কী ইত্যাদি বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আমি এর আগে তোমাদেরকে ইন্ডিয়ান স্কুল অফ ফিলোসফি, ওয়েস্টার্ন স্কুল অফ ফিলোসফি, এছাড়া আরটি অ্যাক্ট 2009, সর্বশিক্ষা অভিযান, ন্যাশনাল ভ্যালু ইত্যাদি পড়িয়ে দিয়েছি। তোমরা যদি না দেখে থাকো প্লেলিস্টে গিয়ে ওগুলো দেখে নিও। আর আমার পড়ানো যদি তোমাদের ভালো লেগে থাকে তবে চ্যানেলটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না। তাহলে দেরি না করে শুরু করা যায়। সামাজিক গোষ্ঠী এবং সামাজিক প্রক্রিয়া, সোশ্যাল গ্রুপ অ্যান্ড সোশ্যাল প্রসেস। সামাজিক গোষ্ঠী বলতে এক বিশেষ ব্যক্তি সমষ্টিকে বোঝায়। বটমের মতে সামাজিক গোষ্ঠী হলো একটি সংগঠিত কাঠামোর মধ্যে পারস্পরিক সম্পর্কযুক্ত এক মানব গোষ্ঠী। এই মানব গোষ্ঠীর একটি মনস্তাত্ত্বিক ভিত্তি থাকে। পরিবার, গ্রাম, জাতি, রাজনৈতিক দল, শ্রমিক সংগঠন প্রভৃতি এই গোষ্ঠীর দৃষ্টান্ত। তাহলে আমরা কি জানতে পারলাম? সামাজিক গোষ্ঠী জিনিসটা কি। সামাজিক গোষ্ঠী হলো এমন একটা গোষ্ঠী যেখানে বিভিন্ন শ্রেণীর মানুষরা একত্রিত হয়ে দলবদ্ধ হয়ে কোনো কাজ করে। একটা গ্রুপের মধ্যে মানে গোষ্ঠীর মধ্যে দলবদ্ধ হয়ে বিভিন্ন শ্রেণীর মানুষরা যখন দলবদ্ধ হয়ে কাজ করে তখন তাকে বলা হয় সামাজিক গোষ্ঠী। যেমন এখানে গ্রাম, জাতি, রাজনৈতিক দল, শ্রমিক সংগঠন ইত্যাদিগুলো হলো সামাজিক গোষ্ঠীর মধ্যে পড়ে। ম্যাকিয়াভেলি পেজ কি বলেছেন? ম্যাকিয়াভেলি পেজ গোষ্ঠী পদ্ধতি ব্যাপক অর্থে ব্যবহার করেন। তাদের মতে পারস্পরের সঙ্গে সামাজিক সম্পর্ক বন্ধনে আবদ্ধ যে কোনো মানবিক সমষ্টি গোষ্ঠী বলা হয়। জিসবার্গ কি বলেছেন? জিসবার্গের মতে গোষ্ঠী একটি সহজ সংজ্ঞা দিয়েছেন। তার মতে সামাজিক গোষ্ঠী হলো এমন কতগুলি ব্যক্তির সমষ্টি যারা একটি স্বীকৃত সংগঠনের মাধ্যমে পারস্পরিক ক্রিয়াশীল থাকেন। তাহলে আমরা কি জানতে পারলাম সামাজিক গোষ্ঠী সম্পর্কে? সামাজিক গোষ্ঠী সম্পর্কে বটমের মতে কি বলেছেন, ম্যাকাইভার অ্যান্ড পেজ কি বলেছেন, জিসবার্গ কি বলেছেন, সেগুলো আমরা জানলাম। এরপর দেখে নি কি আছে। সামাজিক গোষ্ঠীর শ্রেণীবিভাগ। এবার আমরা পড়ব সামাজিক গোষ্ঠীর শ্রেণীবিভাগ। তাহলে বোঝা গেল সামাজিক গোষ্ঠী কী জিনিস। যেখানে বিভিন্ন শ্রেণীর মানুষগুলো দলবদ্ধ হয়ে বসবাস করে, মানে কোনো কাজ করে, তাকেই বলা হয় সামাজিক গোষ্ঠী। যেখানে একটা স্বীকৃতি লাভ করে দলবদ্ধভাবে একটা বিভিন্ন শ্রেণীর মানুষ একসঙ্গে দলবদ্ধ হয়ে থাকে এবং সরকারি স্বীকৃতি লাভ করে, তাকে বলা হয় সামাজিক গোষ্ঠীর মধ্যে পড়ে। আশা করি বোঝা গেল। এবার জেনে নিই সামাজিক গোষ্ঠীর শ্রেণীবিভাগ। ডিভিশন অফ সোশ্যাল গ্রুপ। গোষ্ঠীর সদস্যদের পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে মার্কিন সমাজতাত্ত্বিক কুলি দুই ধরনের সামাজিক গোষ্ঠীর কথা বলেছেন। তাহলে কে বলেছেন? কুলি দুই ধরনের সামাজিক গোষ্ঠীর কথা বলেছেন। এক নম্বর হলো প্রাথমিক গোষ্ঠী বা প্রাইমারি গ্রুপ, দুই নম্বর হলো সেকেন্ডারি মানে গৌণ গোষ্ঠী বা সেকেন্ডারি গ্রুপ। কুলি সামাজিক গোষ্ঠীকে দুই ভাগে ভাগ করেছে, একটা হলো প্রাথমিক গোষ্ঠী আর একটা হলো গৌণ গোষ্ঠী, প্রাইমারি গ্রুপ অ্যান্ড সেকেন্ডারি গ্রুপ। এবার আমরা দেখব প্রাইমারি গ্রুপ। প্রাইমারি গ্রুপ বা প্রাথমিক গোষ্ঠী। প্রাথমিক গোষ্ঠীকে মুখ্য গোষ্ঠী বলা হয়। মুখ্য গোষ্ঠী বা প্রাথমিক গোষ্ঠীর সদস্যদের মধ্যে প্রত্যক্ষ এবং ব্যক্তিগত পরিচয় ভিত্তিক ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান। এদের মুখোমুখি গোষ্ঠী বা ফেস টু ফেস বলা হয়। তাই এদের সম্পর্ক নিবিড় অ্যান্ড গভীর। মানে কি, প্রাথমিক গোষ্ঠী হলে সে সমস্ত গোষ্ঠী যারা ফেস টু মানে মুখোমুখি কথাবার্তা হয়, মানে মুখোমুখি দলবদ্ধ হয়ে কোনো কাজ করে, তাকে বলা হয় প্রাথমিক গোষ্ঠী। মানে কি, গোষ্ঠীর সদস্যরা গোষ্ঠীর সদস্যরা দলবদ্ধভাবে যে গোষ্ঠী গঠন করছে, এখানে ফেস টু ফেস ইন্টারাকশন হয়, তাদেরকে বলা হয় প্রাথমিক গোষ্ঠী। এবার দেখে নি কি আছে।
কুলি বলেন, প্রাথমিক গোষ্ঠীর বৈশিষ্ট্য হলো পারস্পরিক পরিচয়ের মাধ্যমে সদস্যদের মধ্যে নিবিড় সম্পর্ক, সহযোগিতা। আশা করি বোঝা গেল কুলির মতে কি প্রাথমিক গোষ্ঠী কবে বলা হয়েছে। এবার আমরা দেখব প্রাথমিক গোষ্ঠীর বৈশিষ্ট্যগুলো কি কি। প্রথম বৈশিষ্ট্য হলো দৈহিক নৈকট্য, মানে ফিজিক্যাল প্রক্সিমিটি। ব্যক্তিগত সান্নিধ্য সদস্যদের ভাবনা, মতামত প্রভৃতি পারস্পরিক আদান প্রদানকে সহজ সরল করে তোলে। এর ফলে গোষ্ঠীর সদস্যদের মধ্যে এক আত্মীয়তা মনোভাব গড়ে তোলে। মানে কি, প্রাথমিক গোষ্ঠীর সদস্যরা যেহেতু বলেছে ফেস টু ফেস ইন্টারাকশন করে, মানে মুখোমুখি সম্পর্ক করেছে, তার মধ্যে যেহেতু পাশাপাশি একটা গোষ্ঠীর একজনের সঙ্গে আরেকজনের মুখোমুখি সম্পর্ক হচ্ছে, এর জন্য এদের মধ্যে আত্মীয়তা মনোভাব গড়ে তোলে। তাহলে প্রাথমিক গোষ্ঠীর প্রথম বৈশিষ্ট্য কী আছে? দৈহিক নৈকট্য, মানে ফিজিক্যাল প্রক্সিমিটি। সেকেন্ড বৈশিষ্ট্য কী আছে? গোষ্ঠীর সীমিত আয়তন। যেহেতু ফেস টু ফেস ইন্টারাকশন করে, সেহেতু সদস্য সংখ্যা হয় অল্প, এই জন্য বলা হয়েছে স্মল সাইজ। স্বল্প সংখ্যক সদস্য এবং ক্ষুদ্র আয়তন প্রাথমিক গোষ্ঠীর বৈশিষ্ট্য। গোষ্ঠীর আয়তন ক্ষুদ্র বলে এদের সম্পর্ক গভীর হয়। তাহলে আমরা জানতে পারলাম কি, যেহেতু সদস্য সংখ্যা কম হবে, প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের ইন্টারাকশন হবে, মানে কথাবার্তা হবে, এর জন্য এদের মধ্যে সম্পর্কটা আরও গভীরে পরিণত হয়। এর পরের পয়েন্ট দেখে নিই। 3 নম্বর পয়েন্ট হল গোষ্ঠী জীবনের স্থায়িত্ব, স্ট্যাবিলিটি অফ গ্রুপ লাইফ। প্রাথমিক গোষ্ঠীর সদস্যদের মধ্যে যত বেশি সাক্ষাৎকার হবে, তত বেশি আন্তরিকতা, গভীরতা আসবে। এছাড়া সদস্যদের মধ্যে আবেগ, অনুভূতি, ভাবপ্রবণতা প্রভৃতি গোষ্ঠী বন্ধনের স্থিতিকালকে দীর্ঘস্থায়ী করে। তাহলে কি হলো? 3 নম্বর পয়েন্ট কি আছে? গোষ্ঠী জীবনের স্থায়িত্ব, মানে স্ট্যাবিলিটি অফ গ্রুপ লাইফ। গোষ্ঠীগুলোর মধ্যে দলবদ্ধভাবে কাজ করবে, সদস্য সংখ্যা কম হবে, তার জন্য তাদের মধ্যে আন্তরিকতা ও গভীরতা মনোভাব গড়ে তুলবে। 4 নম্বর পয়েন্ট কি আছে? উদ্দেশ্যের অভিন্নতা, আইডেন্টিটি অফ এন্ড। প্রাথমিক গোষ্ঠীর অন্যতম বৈশিষ্ট্য হল সদস্যদের উদ্দেশ্য মোটামুটি এক ও অভিন্ন। কুলির মতে আমার মনোভাব গড়ে ওঠে, উদাহরণ হিসাবে মা ছেলের সম্পর্কর কথা বলা যায়। তাহলে প্রাথমিক গোষ্ঠীর সদস্যদের মধ্যে কি হয়? আমার মনোভাব গড়ে তোলে। যেহেতু আত্মীয়তা সম্পর্ক হয়, ছোট গোষ্ঠীর সদস্য সংখ্যা কম থাকে, তারা দলবদ্ধভাবে কাজ করে, সেই জন্য তাদের মধ্যে আমার মনোভাবটা গড়ে ওঠে। 5 নম্বর পয়েন্ট কি আছে? স্বতঃস্ফূর্ত সম্পর্ক, স্পন্টেনিয়াস রিলেশনশিপ। স্বতঃস্ফূর্তভাবে প্রাথমিক গোষ্ঠীর সম্পর্ক সৃষ্টি হয়। প্রাথমিক গোষ্ঠীর সদস্যগণ তা কোনো আদেশ বা নির্দেশ ছাড়াই স্বেচ্ছায় সদস্য হয়। তাই স্বতঃস্ফূর্তভাবে সদস্যদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। যেহেতু প্রাথমিক গোষ্ঠীর সদস্যরা দলবদ্ধভাবে কাজ করে, তাদের মধ্যে আত্মীয়তার সম্পর্ক গড়ে ওঠে, সেই জন্য গোষ্ঠীর সদস্যপদ গ্রহণ করা, তারা স্বতঃস্ফূর্তভাবে কোনো দলের সদস্যপদ গ্রহণ করছে। আশা করি বোঝা গেল। এবার 6 নম্বর পয়েন্ট দেখে নিই। 6 নম্বর পয়েন্ট হলো সামাজিক সংহতি, মানে সোশ্যাল ইন্টিগ্রিটি। প্রাথমিক গোষ্ঠী সামাজিক সংহতি প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রাথমিক গোষ্ঠীর সদস্যরা সাধারণত সমান অবস্থায় হয়ে থাকে। গোষ্ঠীর সদস্যদের পটভূমি, চিন্তাভাবনা, বুদ্ধিবৃত্তি সাধারণ একই মনের হয়ে থাকে। আশা করি বোঝা গেল। তাহলে আমরা কি বললাম? প্রাথমিক গোষ্ঠীর বৈশিষ্ট্যগুলো কি কি? প্রাথমিক গোষ্ঠীর বৈশিষ্ট্য হলো, প্রথম বৈশিষ্ট্য দৈহিক নৈকট্যতা, দ্বিতীয় বৈশিষ্ট্য হলো গোষ্ঠীর সীমিত আয়তন, মানে সদস্য সংখ্যা অল্প থাকে। গোষ্ঠীর সদস্যদের মধ্যে স্থায়িত্ব, মানে স্ট্যাবিলিটিতে থাকবে। 4 নম্বর পয়েন্ট হলো উদ্দেশ্যের অভিন্নতা। 5 নম্বর হলো স্পন্টেনিয়াস মানে রিলেশনশিপ, মানে স্বতঃস্ফূর্ত সম্পর্ক থাকবে তাদের মধ্যে। আর 6 নম্বর পয়েন্ট হলো সোশ্যাল ইন্টিগ্রিটি, মানে সামাজিক সংহতি গড়ে উঠবে। তাহলে আমরা কি বললাম? প্রাথমিক গোষ্ঠী সম্পর্কে কী কী জানতে পারলাম? প্রাথমিক গোষ্ঠীর সদস্য সংখ্যা যেহেতু কম থাকে, দলবদ্ধভাবে বাস করে গেলে, মানে ফেস টু ফেস ইন্টারাকশন হয়, এই জন্য তাদের মধ্যে আত্মীয়তা মনোভাব গড়ে ওঠে। এবার আমরা পড়ব গৌণ গোষ্ঠী, সেকেন্ডারি গ্রুপ। প্রাথমিক গোষ্ঠীর ব্যক্তি তথা সমাজ জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কিন্তু সমাজে কলবর এবং জটিল বৃদ্ধির সঙ্গে সঙ্গে মানুষ বৃহত্তম কতকগুলি গোষ্ঠীর প্রয়োজন অনুভব করে এবং গড়ে তোলে নানা বৃহত্তম গোষ্ঠী। আকারে বড় এবং বিশেষ উদ্দেশ্য বিশিষ্ট
এই জাতীয় গোষ্ঠীকে গৌণ গোষ্ঠী বলে। আমরা তাহলে কি পড়লাম? প্রাথমিক গোষ্ঠীর সদস্য সংখ্যা যেহেতু কম থাকে, তাদের মধ্যে ফেস টু ফেস ইন্টারাকশন হয়, সেই জন্য প্রাথমিক গোষ্ঠীর মধ্যে আত্মীয়তা মনোভাব গড়ে ওঠে। কিন্তু অনেক সময় আবার গৌণ গোষ্ঠী করেছে। গৌণ গোষ্ঠীর সদস্য সংখ্যা কী হয়? গৌণ গোষ্ঠীর সদস্য সংখ্যা বড় সংখ্যক সদস্যকে নিয়ে গড়ে ওঠে গৌণ গোষ্ঠী। প্রাথমিক গোষ্ঠী, তাহলে আমরা প্রাথমিক গোষ্ঠী গৌণ গোষ্ঠীর মধ্যে একটা পার্থক্য জানতে পারলাম। প্রাথমিক গোষ্ঠীর সদস্য সংখ্যা হলো কম, আর গৌণ গোষ্ঠীর সদস্য সংখ্যা বেশি পরিমাপে থাকে। এরপর আমরা দেখে নিই কী আছে। এবার আমরা পড়ব গৌণ গোষ্ঠীর বৈশিষ্ট্য। গৌণ গোষ্ঠীর আয়তন অপেক্ষাকৃত বৃহত্তম। এইসব গোষ্ঠীর সবার সংখ্যা বেশি এবং ব্যাপকতাও বেশি, আয়তন অপেক্ষাকৃত বড়। কোনো একটি গোষ্ঠীর পরিধি বিশ্বজুড়েও হতে পারে, যেমন রেড ক্রস সোসাইটি। তাহলে আমরা কি জানতে পারলাম? মুখ্য গোষ্ঠীর সদস্য সংখ্যা কম থাকে, কিন্তু গৌণ গোষ্ঠীর সদস্য সংখ্যা ব্যাপক আকারে থাকে। এই গোষ্ঠীর সদস্য সংখ্যা শুধুমাত্র ইন্ডিয়ার মধ্যে সীমিত থাকবে তা না, পুরো ওয়ার্ল্ডের মধ্যেও সীমিত সংখ্যা হতে পারে। গৌণ গোষ্ঠীর সদস্য মানে সেকেন্ডারি গ্রুপের সংখ্যা শুধুমাত্র ইন্ডিয়ার মধ্যে সদস্য সংখ্যা থাকবে তা না, পুরো ওয়ার্ল্ডের লোকদেরকে নিয়ে গোষ্ঠী গঠন হয়। যেমন রেড ক্রস সোসাইটি। রেড ক্রস তো পুরো ইন্ডিয়ার মধ্যে না, পুরো সব জায়গার মধ্যে রেড ক্রস সোসাইটি রয়েছে। এর জন্য বলা হচ্ছে গৌণ গোষ্ঠীর সদস্য সংখ্যা বড়। এবার দেখব গৌণ গোষ্ঠীর বৈশিষ্ট্যগুলো কি। গৌণ গোষ্ঠীর সদস্য ঐচ্ছিক, মেম্বারশিপ ইজ ভলেন্টারি। আমরা কি বললাম? মুখ্য গোষ্ঠীর সদস্য সংখ্যা নিজেরই ইচ্ছা মতো গ্রহণ করতে পারে, কিন্তু গৌণ গোষ্ঠীর সদস্য ঐচ্ছিক। অধিকাংশ গৌণ গোষ্ঠীর সদস্য বাধ্যতামূলক নয়, ঐচ্ছিক। মানে গৌণ গোষ্ঠীর সদস্য গ্রহণ করা কম্পালসারি না, নিজের ইচ্ছা মতো সদস্যপদ গ্রহণ করছে। রেড ক্রস সোসাইটির সদস্যপদ গ্রহণ করার জন্য কাউকে বাধ্য করা যায় না, নিজের ইচ্ছায়। মানে কি ঐচ্ছিক বলতে গেলে নিজের ইচ্ছায় সে রেড ক্রসের সোসাইটির সদস্য গ্রহণ করতেও পারে, নাও করতে পারে, নিজের ইচ্ছার উপর নির্ভর করে। তাহলে গৌণ গোষ্ঠীর সদস্য একটা বৈশিষ্ট্য কী আছে? ঐচ্ছিক, মানে নিজের ইচ্ছা মতো গ্রহণ করতেও পারে, নাও করতে পারে। 2 নম্বর কি? পদমর্যাদা ভিত্তিক সভ্যপদ, ক্যাটাগরিক্যাল মেম্বারশিপ। কোনো গোষ্ঠীর সভ্য পদের মর্যাদা তাদের ভূমিকার উপর নির্ভর করে। কোনো কলেজ ছাত্র সংগঠনের সম্পাদন মর্যাদা নির্ভর করে সদস্য সংসদে তার ভূমিকার উপর। জন্মগত ব্যক্তিগত গুণাবলী এখানে গৌণ বিষয়। আশা করি বোঝা গেল। তারপরে পয়েন্ট আছে বিশেষ উদ্দেশ্য ভিত্তিক, স্পেশাল অবজেক্টিভ। বিশেষ উদ্দেশ্য প্রতিটি গৌণ গোষ্ঠী গঠিত হয়। সদস্যদের মধ্যে উদ্দেশ্য মুখ্য, ব্যক্তিগত সম্পর্ক গৌণ। মানে কোনো উদ্দেশ্য সিদ্ধির জন্য কেউ সেই নিজের স্বার্থ পূরণের জন্য কোনো ব্যক্তি সেই গোষ্ঠীর সদস্যপদ গ্রহণ করতে পারে। মুখ্য গোষ্ঠীর মধ্যে কি বললাম? মুখ্য গোষ্ঠী মানে আত্মীয়তা মনোভাব গড়ে ওঠে, কিন্তু গৌণ গোষ্ঠীর মধ্যে সেই মনোভাব গড়ে ওঠে না। গৌণ গোষ্ঠীর সদস্যপদ গ্রহণ করে নিজেদের উদ্দেশ্য সিদ্ধির জন্য সে কোনো গৌণ গোষ্ঠীর সদস্যপদ গ্রহণ করতে পারে। তারপরে পয়েন্ট আছে মুখোমুখি সম্পর্ক না, মানে নো ফেস টু ফেস রিলেশনশিপ। আমরা মুখ্য গোষ্ঠীর সদস্যের মধ্যে কি বললাম? মুখ্য গোষ্ঠীর সদস্য মানে ফেস টু ফেস ইন্টারাকশন, মানে ফেস টু ফেস সম্পর্ক করেছে, কিন্তু গৌণ গোষ্ঠীর মধ্যে কোনো ফেস টু ফেস সম্পর্ক গড়ে ওঠে না। গৌণ গোষ্ঠীর সদস্যদের মুখোমুখি একটি বড় পরিচয় থাকে না। আন্তর্জাতিক রেড ক্রস সোসাইটি বিশ্বের বিভিন্ন প্রান্তে বর্তমান। আমরা কি বললাম একটু বলে যে মুখ্য গোষ্ঠীর সদস্যরা ফেস টু ফেস ইন্টারাকশন, কিন্তু গৌণ গোষ্ঠীর ফেস টু ফেস ইন্টারাকশন হয় না। মানুষ নিজের স্বার্থসিদ্ধি মানে নিজের ইচ্ছায় কোনো গোষ্ঠীর সদস্যপদ গ্রহণ করতে পারে। যেমন আন্তর্জাতিক রেড ক্রস সোসাইটি, আন্তর্জাতিক রেড ক্রস সোসাইটির সদস্যপদ গ্রহণ করবে কি না করবে ব্যক্তি তার নিজের ইচ্ছায় গ্রহণ করতেও পারে, নাও করতে পারে। এটা কি বোঝানো হচ্ছে এখানে? এরপর আমরা দেখে নেব পয়েন্ট কি আছে। বিপুল সদস্য সংখ্যা, লার্জ নাম্বার অফ মেম্বার। গৌণ গোষ্ঠীর সদস্যরা সবাই সমানভাবে সক্রিয় হয় না। গোষ্ঠীর প্রচুর সদস্যদের মধ্যে কোনো কোনো সদস্য অতি সক্রিয়, আবার অনেকে নিষ্ক্রিয় থাকে। যেমন কোনো একটি রাজনৈতিক দলের মুষ্টিমেয় কিছু সদস্য দলের কাজকর্মে সক্রিয় অংশগ্রহণ করে থাকে, দলের অধিকাংশ সমর্থন সক্রিয় অংশগ্রহণ করে না।
তাহলে আমরা কি জানবো? গৌণ গোষ্ঠীর সদস্য সংখ্যা প্রচুর থাকে, গৌণ গোষ্ঠীর সদস্যরা সবাই সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। আমরা কি মুখ্য গোষ্ঠীর মধ্যে কি বলে, মুখ্য গোষ্ঠীর সদস্যরা সক্রিয়ভাবে কাজকর্ম করে, কিন্তু গৌণ গোষ্ঠীর মধ্যে এই জিনিসটা থাকে না। আশা করি বোঝা গেল। প্রত্যেকটা পড়ার সময় তোমরা প্রত্যেকে পার্থক্য করে নেবে, তাহলে বুঝতে পারবে গৌণ গোষ্ঠী কী কী উদাহরণ, মুখ্য গোষ্ঠী কী কী, তা বুঝতে পারবে আরও ভালোভাবে। তারপরে পয়েন্ট আছে গোষ্ঠীর সদস্যদের সম্পর্ক পরোক্ষ ও বাহ্যিক, রিলেশনশিপ ইন ইনডাইরেক্ট অ্যান্ড এক্সটার্নাল। গৌণ গোষ্ঠীর সদস্যদের সম্পর্ক আন্তরিকতা নয়, বাহ্যিক এবং পরোক্ষ। এছাড়া এই সম্পর্ক শ্রেণী ও পদমর্যাদার ভিত্তিতে এই গোষ্ঠীর সম্পর্ক ব্যক্তিগত নয়। তাহলে আমরা কি জানতে পারলাম? গৌণ গোষ্ঠীর সদস্যপদ ব্যক্তিগত নয়। আশা করি বোঝা গেল। তাহলে আমরা কি কি জানতে পারলাম? গৌণ গোষ্ঠী সম্পর্কে কী কী বৈশিষ্ট্যগুলো জানতে পারলাম। গৌণ গোষ্ঠীর মধ্যে জানতে পারলাম গৌণ গোষ্ঠী সদস্যপদ ঐচ্ছিক, মানে নিজের ইচ্ছা মতো গ্রহণ করতে পারে। পদমর্যাদা ভিত্তিক, মানে ক্যাটাগরিক্যাল মেম্বারশিপ হতে পারে, মানে পদমর্যাদা কোন পদের মর্যাদার উপর ভিত্তি করে হচ্ছে। আর বিশেষ উদ্দেশ্য ভিত্তিক, স্পেশাল অবজেক্ট, মানে নিজের স্বার্থসিদ্ধির জন্য সে কোনো গোষ্ঠীর সদস্যপদ গ্রহণ করতে পারে, মানে বিশেষ উদ্দেশ্য ভিত্তিক। মুখোমুখি সম্পর্ক থাকে না, আর বিপুল সংখ্যক সদস্য সংখ্যা। আর গোষ্ঠীর মধ্যে সম্পর্ক পরোক্ষ ও বাহ্যিক, মানে ইনডাইরেক্ট আর এক্সটার্নাল। তাহলে আমরা বুঝতে পারলাম মুখ্য গোষ্ঠীর সদস্য, মুখ্য গোষ্ঠী কীরকম, গৌণ গোষ্ঠী কীরকম। আশা করি বোঝা গেল। আর তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় বা কোনো কোশ্চেন থাকে আমাকে মেসেজ করবে, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। এরপর আমরা দেখে নেব সামাজিক সম্পর্ক বা সোশ্যাল প্রসেস। এবার দেখব সোশ্যাল প্রসেস কি, সোশ্যাল প্রসেস সম্পর্কে আমরা জানব। মানুষ সমাজবদ্ধ জীব, তাই সমাজ ছাড়া মানুষের অস্তিত্ব থাকতে পারে না। ব্যক্তি ও সমাজ একই মুদ্রার দুটি পিঠ। বেঁচে থাকার তাগিদে মানুষ সংঘবদ্ধ হয় করে। সমাজে ব্যক্তির সহজাত সম্ভাবনাবলী বিকাশে সহায়তা করে, সৃজনশীল ব্যক্তিত্ব গড়ে তোলে। সামাজিক পরিবেশেই ব্যক্তি মানুষ সম্পূর্ণ হয়ে সুযোগ পায়। অ্যান্ডার্স মোরে কি বলেছেন? অ্যান্ডার্স মোরে বলেন, সামাজিক প্রক্রিয়া হলো সাধারণ প্রক্রিয়া যেখানে দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে অর্থপূর্ণ যোগাযোগ হয়ে থাকে, ফলস্বরূপ তাদের আচরণ কিছুটা পরিবর্তন হয়। মানে সামাজিক প্রক্রিয়া মানে সোশ্যাল প্রসেস হলো এমন একটি সম্পর্ক যেখানে দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে অর্থপূর্ণভাবে যোগাযোগ হয়েছে, তাদের মধ্যে আচরণের পরিবর্তন হয়। একে বলা হয় সামাজিক প্রক্রিয়া। আশা করি বোঝা গেল। এরপরে দেখে নি কি আছে। সমস্ত ব্যক্তিবর্গের মধ্যে সামাজিক দূরত্বের পরিপ্রেক্ষিতে সামাজিক কার্যপ্রক্রিয়া শ্রেণীবিভাজন হয়ে থাকে। এই দৃষ্টিভঙ্গি থেকে মানুষের সামাজিক কার্যপ্রক্রিয়াকে অধ্যাপক লিউপন ভেন ওয়াইজ দুভাগে ভাগ করেছে। এবার এটা মনে রাখবে, লিউপন ভেন ওয়াইজ সামাজিক প্রক্রিয়াকে দুটি ভাগে ভাগ করেছে। একটা হলো অ্যাসোসিয়েটিভ মানে সহযোগিতামূলক বা সংযোগকারী, আর ডিসঅ্যাসোসিয়েটিভ বা বিয়োগকারী বা বিচ্ছিন্নকারী। লিউপন্ট ভেজ ওয়াইজ সামাজিক সম্পর্ককে মানে সোশ্যাল প্রসেসকে দুই ভাগে ভাগ করেছে। সামাজিক সম্পর্ক মানে সোশ্যাল প্রসেস বা সামাজিক প্রক্রিয়াকে দুই ভাগে ভাগ করেছে। একটা হলো অ্যাসোসিয়েটিভ বা সহযোগিতামূলক বা সংযোগকারী, আর হলো ডিসঅ্যাসোসিয়েটিভ বা বিচ্ছিন্নমূলক বা বিয়োগকারী। আশা করি বোঝা গেল। তোমরা এগুলো এই যে ভাগ করেছে লিউপন্ট ভেজ ওয়াইজ, যে সামাজিক মানে সোশ্যাল প্রসেস মানে সামাজিক প্রক্রিয়াকে দুই ভাগে ভাগ করেছে, সেটা মনে রাখবে। এরপর দেখে নিই, এই ছকটা ভালো করে মনে রাখবে। অনেক সময় পরীক্ষায় পড়ে এই যে লিখেছে যে সামাজিক সোশ্যাল প্রসেস মানে সামাজিক প্রক্রিয়ার যে দুটি ভাগ আছে, একটা হলো অ্যাসোসিয়েটিভ মানে সহযোগিতামূলক, আর ডিসঅ্যাসোসিয়েটিভ আর বিচ্ছিন্নমূলক। অ্যাসোসিয়েটিভের মধ্যে ভাগ করা আছে, চারটে ভাগে ভাগ আছে। একটা হলো কোঅপারেটিভ মানে সহযোগিতামূলক, অ্যাকোমোডেশন মানে বাসস্থান, অ্যাসিমিলেশন মানে আত্মীকরণ, আর কালচারেশন মানে একত্রীকরণ। মানে অ্যাসোসিয়েটিভ মানে সহযোগিতামূলককে আবার চার ভাগে ভাগ করেছে। একটা হলো সহযোগিতা মানে কোঅপারেটিভ, একটা হলো অ্যাকোমোডেশন মানে বাসস্থান, অ্যাসিমিলেশন মানে আত্মীকরণ, আর কালচারেশন মানে হলো একত্রীকরণ। আর ডিসঅ্যাসোসিয়েটিভকে কয় ভাগে ভাগ করেছে? ডিসঅ্যাসোসিয়েটিভকে দুই ভাগে ভাগ করেছে। একটা হলো কম্পিটিশন বা প্রতিযোগিতা, আর কনফ্লিক্ট বা দ্বন্দ্ব। আশা করি বোঝা গেল।
এটা তোমরা ভালো করে মনে রাখবে। অনেক সময় পরীক্ষার হলে অ্যাসোসিয়েটিভ উদাহরণগুলো দিল, এর মধ্যে কোনটা অ্যাসোসিয়েটিভ কোনটা ডিসঅ্যাসোসিয়েটিভ বলতে পারে। তবে অ্যাসোসিয়েটিভ বা সহযোগিতামূলকে আছে 4টে ভাগ আছে, আর ডিসঅ্যাসোসিয়েটিভ বা বিচ্ছিন্নমূলকে 2টো ভাগ আছে, অ্যান্ড কম্পিটিশন অ্যান্ড দ্বন্দ্ব। তোমরা এগুলো মনে রাখবে। এরপরে দেখে নি কি আছে। এবার আমরা পড়ব অ্যাসোসিয়েটিভ মানে সহযোগিতামূলক বা সংযোগকারী সম্পর্কে পড়ব আমরা। সহযোগিতামূলক বা সংযোগকারী সামাজিক প্রক্রিয়াকে অখণ্ড বা সংযোগকারী সামাজিক প্রক্রিয়া বলা যায়, যা সমাজের অগ্রগতি একত্রীকরণের জন্য অপরিহার্য। এই প্রক্রিয়া যা মানুষকে একত্রিত করে এবং সামাজিক সংহতি ও সহযোগিতা ঐক্যকে উন্নয়ন করে। সমাজ জীবনের জন্য প্রতিযোগিতামূলক কার্যাবলী অপরিহার্য। প্রতিযোগিতামূলক কার্যাবলী একটি মৌলিক সামাজিক প্রক্রিয়া। তাহলে আমরা কী করলাম, সহযোগিতামূলক বা না অ্যাসোসিয়েটিভ কার্যাবলী কী হলো, একটা মানে সমাজের মধ্যে ঐক্যবদ্ধ করার জন্য অ্যাসোসিয়েটিভ বা একত্রীকরণ বা ঐক্যবদ্ধ করার বিষয় হলো অ্যাসোসিয়েটিভ বা সহযোগিতামূলক কার্যাবলী। এরপরে দেখে নি কী আছে। এবার আছে ভাগ, যে ভাগগুলো আমি আগেই তোমাদের ছকাকে বলেছিলাম, সেই ভাগগুলো বের পড়ব। প্রথম পয়েন্ট কী আছে, কোঅপারেটিভ মানে সহযোগিতামূলক। একটি সাধারণ লক্ষ্য অর্জনের জন্য ব্যক্তি বা গোষ্ঠী একত্রিত হয়ে একসাথে কাজ করে। উদাহরণ কি আছে, জাতীয় আন্দোলন মানে ন্যাশনাল মুভমেন্ট, টিম ওয়ার্ক ইন দ্য ওয়ার্ক প্লেস মানে কি সহযোগিতা মানে কোঅপারেটিভ, মানে যখন দলবদ্ধভাবে কোনো কাজ করে তাকে বলে কোঅপারেটিভ মানে সহযোগিতামূলক। যেমন ন্যাশনাল মুভমেন্ট, জাতীয় আন্দোলনের সময় কি বিভিন্ন শ্রেণীর মানুষ একত্রিত হয়ে কোনো আন্দোলন করছে, এটা তার উদাহরণ হলো জাতীয় আন্দোলন। বা টিম ওয়ার্ক মানে কি দলবদ্ধ হয়ে যখন কোনো কাজ হয় সেটা টিম ওয়ার্ক বলা হয়। টিম ওয়ার্ক ইন দ্য ওয়ার্ক প্লেস, কোনো কাজ যখন দলবদ্ধ হয়ে সংগঠিত হয়ে কাজ করে তখন তাকে বলে টিম ওয়ার্ক। তাহলে কোঅপারেটিভ উদাহরণ কী হলো, উদাহরণ কী আছে, ন্যাশনাল মুভমেন্ট অ্যান্ড টিম ওয়ার্ক। তারপর হলো অ্যাকোমোডেশন বা বাসস্থান, ব্যক্তি বা গোষ্ঠীর দ্বারা সংগঠিত সমন্বয় দ্বন্দ্ব সমাধান করে শান্তিপূর্ণ বাসস্থান করে। উদাহরণ কি আছে, সমঝোতা, নেগোসিয়েটেড অ্যান্ড কম্প্রোমাইজ, সাংস্কৃতিক পার্থক্য, টলারেন্স অফ কালচারাল ডিফারেন্স। তাহলে কী হচ্ছে, অ্যাকোমোডেশন বা বাসস্থানের মধ্যেও কী আছে, মানে কোনো দ্বন্দ্ব না করে শান্তিপূর্ণ সহযোগিতার মাধ্যমে যখন কোনো কাজ সম্পন্ন হয় তাকে বলা হয় অ্যাকোমোডেশন। এর উদাহরণ করে নেগোসিয়েট করা বা কম্প্রোমাইজ করা। নেগোসিয়েট করা বা কম্প্রোমাইজ মানে সমঝোতা করে কোনো কাজ করলো, সেটা হলো নেগোসিয়েট বা কম্প্রোমাইজ করে কোনো কাজ। বা সাংস্কৃতিক পার্থক্য মানে কালচারাল ডিফারেন্ট থাকলেও সেই কোনো কাজ একত্রিত হয়ে কাজ করছে, সেটা হলো অ্যাকোমোডেশনের মধ্যে পড়ছে। তোমরা এই উদাহরণগুলো পড়ে রাখবে, কারণ অনেক সময় বলে দিতে পারে কোনো একটা কোটেশন দিল দিয়ে বলে এটা কি কোঅপারেটিভ বা অ্যাকোমোডেশন বা কার উদাহরণ, তখন তোমরা বলতে পারবে। তোমরা যদি এই উদাহরণগুলো যদি না মনে রাখো তো নাহলে বলতে পারবে না, পরীক্ষা হলে এরকম করে কোশ্চেন পড়তে পারে। তারপরে পয়েন্ট দেখে নিই, 3 নম্বরটা কি আছে, অ্যাসিমিলেশন মানে হলো আত্মীকরণ। কোনো গোষ্ঠীর সদস্যরা যখন অন্য গোষ্ঠীর মানে কালচারাল নর্মস ভ্যালু গ্রহণ করে তখন তাকে বলা হয় আত্মীকরণ। উদাহরণ কি আছে, কোনো দেশে গিয়ে যখন সেই দেশের ভাষা সংস্কৃতি গ্রহণ করে। অ্যাসিমিলেশন বা আত্মীকরণ মানে কি, মানে হলো কোনো দেশ, সাপোজ ধরো আমি ইন্ডিয়ান আমি আমেরিকা গেলাম, আমেরিকা গিয়ে আমেরিকার কালচার মানে তার কালচার গ্রহণ করলাম, তার সংস্কৃতিকে গ্রহণ করাকে বলা হয় অ্যাসিমিলেশন। আশা করি বোঝা গেল, অ্যাসিমিলেশন বা আত্মীকরণ। সেই দেশে গিয়ে সেই কালচার মানে তার কালচার নর্মস ভ্যালু, তার যে সমস্ত জিনিসগুলোকে মানে সংস্কৃতি গ্রহণ করাকে বলা হয় অ্যাসিমিলেশন। তারপরে হচ্ছে কালচারেশন মানে একত্রীকরণ। 4 নম্বর পয়েন্ট কাছে কালচারেশন বা একত্রীকরণ, যখন দুটি গোষ্ঠীর সদস্য একে অপরের সংস্কৃতি আদান প্রদান করে তাকে বলা হয় একত্রীকরণ। ফ্যাশন রন্ধন প্রণালী বিভিন্ন সংস্কৃতি উপাদানে মিশ্রিত মানে কি কালচারেশন কি, যখন দুটি সাপোজ ধরো ইন্ডিয়ান অ্যান্ড আমেরিকান দুজন ইন্ডিয়ান কালচারকে ইন্ডিয়ান কালচারকে গ্রহণ করলো, আর আমেরিকান ইন্ডিয়ান কালচারকে করেছে, আর ইন্ডিয়ান আমেরিকান কালচার যখন দুটি দেশ আলাদা আলাদা কালচারকে গ্রহণ করছে তখন তাকে বলা হয় কালচারেশন। আর অ্যাসিমিলেশন মানে হলো একটা সম্প্রদায় যখন অন্য সম্প্রদায়ের কালচার গ্রহণ করে তাকে বলে অ্যাসিমিলেশন। আশা করি বোঝা গেল, অ্যাসিমিলেশন হলো একটা সম্প্রদায় অন্য সম্প্রদায়ের সংস্কৃতিকে গ্রহণ করছে তখন তাকে বলে অ্যাসিমিলেশন। আর যখন দুটি সম্প্রদায় আলাদা দুটি সম্প্রদায় এর সংস্কৃতি কিছু গ্রহণ করলো, মানে একজন আরেকজনের সংস্কৃতি মানে দুজন একে অপরের সংস্কৃতি গ্রহণ করছে তাকে বলা হয় কালচারেশন। আশা করি বোঝা গেল। তাহলে আমরা টাইপগুলো কী পড়ে, অ্যাসোসিয়েটিভের পার্থক্য হচ্ছে কোঅপারেটিভ, অ্যাকোমোডেশন, অ্যাসিমিলেশন অ্যান্ড কালচারেশন।
কোঅপারেটিভ মানে দলবদ্ধ হয়, অ্যাসিমিলেশন মানে হলো শান্তিপূর্ণ সমঝোতা মানে নেগোসিয়েট মানে সমঝোতাভাবে কোনো কাজ করে না, তাকে হলো অ্যাকোমোডেশন। আর অ্যাসিমিলেশন হলো অন্য কালচার গ্রহণ করা, আর এ কালচারেশন হলো দুটি সম্প্রদায় আলাদা আলাদা যারা নিজের একে অপরের সংস্কৃতি গ্রহণ করছে, তাকে বলে এ কালচারেশন। আশা করি বোঝা গেল। তোমরা এগুলো ভালো করে মনে রাখবে, কারণ এখান থেকে কোশ্চেন পড়তে পারে। তারপরে আমরা পড়ব ডিসঅ্যাসোসিয়েটিভ মানে বিচ্ছিন্নমূলক। সমাজবদ্ধ মানুষ অস্তিত্ব রক্ষা করার জন্য যখন প্রতিযোগিতামূলক কার্য প্রক্রিয়ায় অপরিহার্য, তেমনি বিচ্ছিন্নমূলক বা বিয়োগকারী কার্যপ্রক্রিয়াগুলি অপরিহার্য হয়ে ওঠে। এই ধরনের কার্যপ্রক্রিয়াকে দুই বা ততোধিক ব্যক্তি বা গোষ্ঠী একে অপরের বিশেষ উদ্দেশ্য সিদ্ধির পথে বাধা সৃষ্টি করে। এই ধরনের কার্যপ্রক্রিয়ার উদাহরণ হলো দ্বন্দ্ব। আমরা কি বললাম? সহযোগিতা মানে সহযোগিতাভাবে কোনো কাজ করে, সেটা হলো সহযোগিতামূলক মানে কোঅপারেটিভ। কিন্তু অনেক কাজ হয় যখন সহযোগিতা মনে করে তাদের মধ্যে কোনো কাজ করতে বাধা বিপত্তি তৈরি হচ্ছে, সেটাকেই বলা হয় দ্বন্দ্ব। বিচ্ছিন্ন প্রক্রিয়াকে মানুষ একে অপর থেকে আলাদা করে তোলে। এই প্রক্রিয়ায় সামাজিক জীবন একাধিক দিক থেকে ভিন্ন হয়। মানে কি? সহযোগিতা মানে দলবদ্ধ হয়, কিন্তু অনেক সময় কোনো কাজ দলবদ্ধ না করে তাদের মধ্যে বাধা বিপত্তি মানে উদ্দেশ্য সিদ্ধির জন্য বাধা বিপত্তি হয়, তখন তাকে দ্বন্দ্ব বা কম্পিটিশন মানে প্রতিযোগিতা। এই যে ডিসঅ্যাসোসিয়েটিভ মানে বিচ্ছিন্নের দুটো ভাগ আছে, এটা হলো কনফ্লিক্ট অ্যান্ড একটা হলো কম্পিটিশন। কনফ্লিক্ট অ্যান্ড কম্পিটিশন কখন হয়? যখন কোনো কাজ উদ্দেশ্য সিদ্ধির জন্য কোনো কাজ করে যখন বাধা বিপত্তি হয়, তখন তাদের মধ্যে দ্বন্দ্ব বা প্রতিযোগিতা সৃষ্টি হয়। তার ডিসঅ্যাসোসিয়েটিভ দুটো ভাগ হলো প্রতিযোগিতা অ্যান্ড হলো দ্বন্দ্ব। আশা করি বোঝা গেল। আমরা তাহলে কি পড়লাম? পুরো চ্যাপ্টারটার মধ্যে কি পড়লাম আমরা? সোশ্যাল গ্রুপ কাকে বলে, সোশ্যাল গ্রুপের ভাগগুলো কি, মুখ্য গোষ্ঠী কাকে বলে, গৌণ গোষ্ঠী কাকে বলে, তারপর মুখ্য গোষ্ঠীর বৈশিষ্ট্য কী কী, গৌণ গোষ্ঠীর বৈশিষ্ট্য কী কী, তারপর সামাজিক প্রক্রিয়া মানে সোশ্যাল প্রসেস কি, সোশ্যাল প্রসেসকে কয় ভাগে ভাগ করেছে, অ্যাসোসিয়েটিভ বা ডিসঅ্যাসোসিয়েটিভ, অ্যাসোসিয়েটিভের বৈশিষ্ট্যগুলো কী ডিসঅ্যাসোসিয়েটিভ বৈশিষ্ট্যগুলো মানে কী অ্যাসোসিয়েটিভ ভাগগুলো। তোমরা এই ভাগগুলো মনে রাখবে, পরীক্ষা হলে এগুলো থেকে কোশ্চেন পড়তে পারে। তোমরা যদি এগুলো না মনে রাখো তাহলে পারবে না, অবশ্যই মনে রাখবে এগুলো। তারপর ভাগগুলো কী সেই সব নাম নিয়ে আমরা আলোচনা করলাম। তাহলে আশা করি বোঝা গেল। আমরা কি বললাম? প্রাইমারি গোষ্ঠী বা সোশ্যাল গ্রুপ আর প্রাইমারি গোষ্ঠী আর সেকেন্ডারি গ্রুপ মানে প্রাইমারি গ্রুপ অ্যান্ড সোশ্যালারি গ্রুপ। প্রাইমারি গ্রুপের সম্বন্ধে আমি কি পড়েছি? প্রাইমারি গ্রুপের সাইজ হবে স্মল, সেকেন্ডারি গ্রুপের সাইজ হবে বড় সাইজের হবে। প্রাইমারি মানে মুখ্য গোষ্ঠীগুলো সারের মধ্যে আত্মীয়তা সম্পর্ক রয়েছে, কিন্তু গৌণ গোষ্ঠী মানে নিজের স্বার্থসিদ্ধির জন্য গোষ্ঠী হয়। প্রাইমারি গোষ্ঠী উদাহরণ কী বলে? পরিবার ফ্রেন্ডের মধ্যে এই গোষ্ঠীর সদস্য হয়, কিন্তু সেকেন্ড মানে গৌণ গোষ্ঠীর সদস্যরা হয় স্কুল হসপিটাল, এই দলবদ্ধ মানে স্কুল হসপিটালের যে গোষ্ঠীর সদস্য, এটি গৌণ গোষ্ঠীর উদাহরণ হয়। আশা করি বোঝা গেল। আর তোমাদের যদি কোনো জিনিস বুঝতে অসুবিধা হয় তোমরা মেসেজ করবে, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আমার পড়ানো যদি তোমাদের ভালো লেগে থাকে তবে চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ।